নমস্কার বন্ধুরা, রান্নাঘরে তন্দ্রাদি ব্লগে সকলকে স্বাগত। আজ আপনাদের সাথে আমি শেয়ার করব একটু বেড়াতে যাওয়ার যেসব প্রোগ্রামগুলো করেছি সেগুলো। তবে বেড়াতে বললে ভুল হবে, আমরা যাব ওঙ্কারেশ্বর মহাকালেশ্বর দর্শনে। তার মধ্যে যতটুকু পারবো তুলে ধরব, আপনাদের সাথে শেয়ার করে নেব। আমরা দমদম এয়ারপোর্ট থেকে ফ্লাইটে চলে এলাম ইন্দোরে। সেখানে ওঙ্কারেশ্বর মন্দিরের গায়ে আমরা একটা হোটেল নিয়েছি। সেখানে হোটেলে বিকেলবেলা নাগাদ আমরা এসে পৌঁছেছি। হোটেলের মধ্যে ফ্রেশ হয়ে তৈরি হয়ে আমরা বেরিয়ে পড়লাম একটু বেড়াতে মানে আমাদের হোটেল থেকেই একজন পুরোহিত ঠিক করে দিলেন ওঙ্কারেশ্বর মন্দিরে যাবার জন্য, সেখানে পুজো দেব বলে। তো উনি আমাদের সঙ্গে নিয়ে এলেন এখন আমাদের নর্মদার নদীর ঘাটে। ওখান থেকে দূরে দেখতে পাচ্ছি ওঙ্কারেশ্বর মন্দিরে ভীষণ ভিড়, লাইন লম্বা। তো উনি বললেন এখন যদি আমরা যাই পুজো দিতে তাহলে তো অনেক সময় নিয়ে নেবে, কিন্তু আমার তো একটু সমস্যা আছে। পা ভেঙে যাওয়ার পর থেকে আমি বেশিক্ষণ দাঁড়াতে পারি না, হাঁটতে পারি না, পায়ে প্রচণ্ড যন্ত্রণা। তবুও আমি বেরিয়ে পড়েছি এই দর্শনে। গঙ্গা আরতি হচ্ছে, নর্মদা নদীর তীরে যেসব আরতি হচ্ছে সেগুলো আমরা দাঁড়িয়ে দেখলাম। দেখার পর আমরাও নর্মদার ওখানে আরতি করলাম। কেন আমাদেরকে পুরোহিত বললেন যে সবাই এখানে করছে যখন আরতি, আপনারাও করুন। আমরা মা নর্মদার পুজো করলাম, আরতি করলাম। উনি যেমন যেমন বললেন সেরকমই করলাম। বেশ ভালো লাগছিল সন্ধ্যের সময়টা দেখতে। চারিদিকে আলোয় ভরে উঠেছে, সামনে প্রচণ্ড ভিড়, লম্বা লাইন। এত নদীতে মাছ রয়েছে যে ওরা খাবার খাওয়ার জন্য পাড়ে চলে আসছে। তা আমরা প্রদীপটা ভাসিয়েছি, মনে করেছে খাবার দেব। একেবারে এসে ছোবল মারছে যেন। ঘুরে এসে আমরা একটু চেয়ারে বসেছি, কেন আমার পায়ে একটু ব্যথা হচ্ছিল। তো আমরা যেখানে বসেছি তার সামনেই নারায়ণের মন্দির। যেহেতু সন্ধে গড়িয়ে রাত্রের দিকে যাচ্ছে, সেই জন্য আর কোথাও আমরা যেতে পারলাম না। প্রচণ্ড ভিড়, পুজো দিতেও পারবো না। তাই আশেপাশে একটু ঘুরে আমরা রাত্রে হোটেলেই রয়ে গেলাম। তো পুরোহিত বললেন সকালবেলায় 6টার সময় যদি আমরা মন্দিরে যাই, মন্দির ফাঁকা পাবো, দর্শন হবে। ওনার কথা মতো আমরা রাজি হয়ে গেলাম। ঠিক আছে, তাহলে সকালেই যাব। আমাদের পুরোহিতটি বড্ড ভালো মানুষ ছিলেন, ব্যবহার কথাবার্তা বড্ড সুন্দর। দূর থেকে লাইট দেখতে পাওয়া যাচ্ছে মন্দিরে। আর এই স্ট্যাচু হচ্ছে শঙ্করাচার্যের। এই স্ট্যাচুটি আমরা দেখতে পাচ্ছি। ওনার এখানে অনেক বড় মন্দির, আশ্রমের মতন করা আছে। ওই চত্বরে যে গাড়ি পার্কিং হয়েছে তার গায়ে বড় বড় হোটেল। আমরা ভোরবেলায় 6টার সময় উঠে যথারীতি বেরিয়ে পড়েছি মন্দির দর্শনে। ওঙ্কারেশ্বর মন্দির যাব, সেই জন্য। চারিদিক অন্ধকার, সেই সময় একটু ফাঁকা আছে। সবাই তাড়াহুড়ো করলেও আমি করতে পারছি না, কেননা আমি তো পা নিয়েই অস্থির। তবুও তালে তাল মিলিয়ে আস্তে আস্তে যতটা সম্ভব হয়েছে ওদের সঙ্গে সঙ্গ দিয়েছি। বুলা, বিশ্বনাথ, জিএম সবাই আছে সঙ্গে। ব্রিজের ওপর থেকেই মা নর্মদার পুজো করছি। উনি বললেন নিচে তো নামা যাবে না, ওপর থেকেই একটা দুধের প্যাকেট দিলেন, সেটাকে ছিঁড়ে আমরা নদীর মধ্যে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি মন্দিরের দিকে। মন্দিরের সামনের দিকে উঠতে গেলে প্রায় 150 মতন সিঁড়ি, কিন্তু সেটা তো আমার পক্ষে সম্ভব নয়। তাই
আর একটা অন্য রাস্তা ধরে উনি নিয়ে এলেন ঘুরিয়ে, সেটা অবশ্য অটোতে করে আসতে হয়। নিয়ে এসে মন্দিরের আর একটা গেটে দাঁড়ালাম। সেখানে সিঁড়ি নেই, কিন্তু অনেক হাঁটতে হবে। আস্তে আস্তে হেঁটে এগিয়ে এলাম, মনের দিক থেকে খুব জোর নিয়ে যে এত কষ্ট হচ্ছে, পায়ে ব্যথা হচ্ছে, কিন্তু অনেক দিন আগের থেকেই তো প্রোগ্রামটা করা ছিল। হঠাৎ করে আমি অসুস্থ হয়ে গেলাম, আমার জন্য কেন সবার কষ্ট দর্শন হবে না? তাই নিজের সমস্ত কষ্ট দাঁতে দাঁত চেপে রেখে দিয়ে ওদের সঙ্গে সঙ্গ দিলাম। আমাদের ওঙ্কারেশ্বর মহাদেবের দর্শন হয়ে গেছে, কিন্তু ছবি তোলার অ্যালাউ নেই বলে তুলতে পারিনি। কিন্তু ওখানে দর্শন করার পর একটা এমন ব্যবস্থা আছে যে একটা বড় হল ঘরের মতন আছে, সেখানে এরকম শতরঞ্জি বিছিয়ে এক থালার মধ্যে মহাদেব বসানো আছে। নাম সংকল্প করে করে সবার পুজো হচ্ছে। সেই পুরোহিত আমাদের নিয়ে এলেন, দিয়ে বসে এখানে পুজো করালেন। জল ঢাললাম, পুজো করলাম, সবার নাম সংকল্প দিয়ে। আমাদের পুজো দর্শন হয়ে তখন একটু সকালে শীতও বেশ করছে, চান টান করেছি তো তাই ঠান্ডা লাগছে। দর্শন পুজো করে আমরা বেরিয়ে পড়লাম, কারণ আমাদের হাতে খুব সময় কম, অথচ দুটো তীর্থস্থান আমাদেরকে পূরণ করতে হবে, ওঙ্কারেশ্বর, মহাকালেশ্বর। তো আমরা এখান থেকে বেরিয়ে আবার হোটেলে গেলাম, সেখানে সমস্ত লাগেজ নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম মহাকালেশ্বরের উদ্দেশ্যে। সকালে তো কোনো ব্রেকফাস্ট কিছু করা হয়নি, রাস্তায় করেছি। আমরা এসে পৌঁছে গেলাম মহাকালেশ্বর মন্দিরে। তো আমরা মন্দিরের গায়েই হোটেল নিলাম, সেখানে আগের থেকেই আমাদের বুক করা ছিল। সেখানে লাগেজ রেখে মন্দিরে গেলে তো আবার ব্যাগপত্র সব তো নিয়ে যাওয়া যাবে না সব রকম, তাই যেটা সম্ভব সেটুকুই হাতে নিলাম, নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের গায়ে। আমরা যেতে যেতে দেখি দুই পাশে এইভাবে প্রচুর দোকান, যেমন সব মন্দির চত্বরেই থাকে, শুধু ঠাকুরেরই জিনিসপত্র পাওয়া যায়, নানান রকম জিনিস। এখানে নতুনত্ব কিছু নেই, একই রকম। আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম মহাকালেশ্বর মন্দিরের দিকে। তো ওখানে যেতে যেতে তো বললেন যে এরকম ক্যামেরা তো ভেতরে নিয়ে যেতে পারবো না, যে পার্স বেল্ট সবই এখানে লকারে রেখে যেতে হবে। আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন খুব ভালো, তিনি বললেন আপনারা আমার এইখানে একটা ব্যাগের মধ্যে দিয়ে আমার কাছে রেখে দিয়ে যান, লকারে রাখার দরকার নেই। আমরা তাই করলাম, করে মন্দির দর্শন করে নিলাম। এত ভিড় ছিল বলে আমরা একটু ভিআইপি টিকিট করে একটু তাড়াতাড়ি দর্শনের জন্য ব্যবস্থা করে নিলাম, কারণ আমাদের যে ভীষণ সময় কম, আগেই বলেছি মাত্র 2 দিন আমাদের হাতে সময়। তো আমরা তো গতকাল সন্ধ্যায় পৌঁছে ওঙ্কারেশ্বর ওখানে গিয়ে যেটুকু দেখলাম, সকালে তো আজকে ওঙ্কারেশ্বর সেরে মহাকালেশ্বর এলাম। মহাকালেশ্বর দর্শন করে আমরা বেরিয়ে গেলাম, চলে এলাম কাল ভৈরবের মন্দিরে। কাল ভৈরবের মন্দিরে ঢোকার আগে ঠিক এইভাবেই চারিদিকে ফুল বিক্রি হচ্ছে, পুজো বিক্রি হচ্ছে, পুজোর ডালি। মন্দিরে যাওয়ার এইভাবে যেতে যেতে ব্যারিকেড করা আছে, আর তার গায়ে সবাই এরকমভাবে সুতো বেঁধেছে। যাদের মনের মধ্যে কোনো ইচ্ছে থাকে তারা এইভাবে সুতো বেঁধে যায়, আবার মনোবাসনা পূর্ণ হলে আবার নাকি সুতো খুলতে আসতে হয়। তো সবচেয়ে বেশি ভিড় বোধহয় আমরা এখানেই পেলাম। অনেকক্ষণ ধরে আমরা 2 থেকে 3 ঘন্টা হবে আমরা লাইন দিয়েছি। আমরা লাইন দিতে দিতে দেখলাম মন্দিরের ভেতরে দূর থেকে একটু দেখা যাচ্ছে প্রদীপ ধরানোর ব্যবস্থা চলছে। একটু অবাক হলাম যে কেমন ধরনের প্রদীপ, বিশাল বড় গাছের মতন। একটু একটু করে ভিড় ঠেলে তো আমরা অনেকটাই এগিয়ে চলে এসেছি, প্রায় মন্দিরের গেটের কাছে। ভিড়ে তো ঠেলাঠেলি চলছে প্রচণ্ডভাবে। কত দূর পর্যন্ত ভিড় দেখুন দেখা যাচ্ছে। আমার তো পায়ের অবস্থা খুব খারাপ, কী কষ্ট করে যে দাঁড়িয়ে আছি সে তো আমি জানি আর ঠাকুর জানে, কিন্তু মনের মধ্যে থেকে একটা জেদ যে দর্শন আমি করবই। এত কষ্ট করে যখন এসেছি, দর্শন তো আমাকে করতেই হবে। তাই আমার আর ভালো মন্দের কথা কাউকে কিছু না বলে
সমানে ওদের সঙ্গে তাল মেলাতে লাগলাম, কিন্তু স্পিডটা কম, জোরে তো হাঁটতে পারছি না। জোরে ভিড় ঠেলে এগিয়েও যেতে পারবো না, একটু একটু করে তাই এগিয়ে চললাম। আমরা একটু একটু করে এগিয়ে কাল ভৈরবের মন্দিরে ঢুকে পড়েছি। মন্দির দর্শন করে ছবি তুলতে পারলাম না, ওখান থেকে মন্দির দর্শন করে আবার বেরিয়ে চলে এলাম মঙ্গলেশ্বর। মঙ্গলেশ্বর মন্দিরটি দূর থেকে দেখতে পাচ্ছি, খুব বড়, বেশ বড় সড়ো, কিন্তু আমরা যেহেতু তো সন্ধে হয়ে গেছে, ভিড়টা এতটা পাইনি। সবাই তো আগে উঠে গেছে, আমার তো ক্ষমতার বাইরে, তাই খুব ধীরে ধীরে উঠছি। এখানেও খুব ভিড় হয়, তাই এত ব্যারিকেডের ব্যবস্থা। ওই তো আগেই বললাম, যেহেতু সন্ধ্যের মুখে তো মানে মোটামুটি 7টা সাড়ে 7টা বাজবে এখন, সেই জন্য ভিড়টা একটু কম, কিন্তু তবুও আস্তে আস্তে ওইভাবে ঘুরে ঘুরেই আমাদেরকে উঠতে হলো। মন্দিরের দূর থেকেই দেখতে পাচ্ছি মন্দিরের মুখের সামনেটাতে বেশ ভালো ভিড় আছে। এখনো পর্যন্ত ছবিগুলো তুলে ধরতে পারছি, যদি সম্ভব হয় সামনে গিয়ে নিশ্চয়ই ছবি তুলব। তবে এখানে সব শিবলিঙ্গেরই এইভাবে মুখ চোখ এঁকে একই ধরনের প্রায় মূর্তি দেখতে পাওয়া যায়। এই স্ক্রিনে যে ছবিটি উঠেছে সেটাই এখন আমি সামনে দেখছি। এইভাবে আমরা লাইন দিয়েছি, লাইন দিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম মঙ্গলেশ্বর মন্দির। এত ভিড়, ভিড়ের সামনে ঠাকুরকে যে কি বলবো তা জানি না, তাই লাইনে যেতে যেতেই মনের মধ্যে যা কিছু প্রশ্ন হচ্ছে, যা কিছু ভাবছি আগেই বলতে শুরু করি, কারণ পুলিশ তো সিকিউরিটি এমন আছে, বেশিক্ষণ তো দাঁড়াতেই দিচ্ছে না। স্ক্রিনের ছবিটাই কাছের থেকে দেখতে পেলাম আগে, তাই ঠাকুরকে ডেকে ডেকে যাচ্ছি যেন সামনে ভালো করে দর্শন হয়। মন্দিরের সামনেটিতে বেশ ভিড় রয়েছে। মন্দির তো অনেক বড়, পুরনো পাথরের, কিন্তু সামনে গেটের জায়গার একটু ছোটোর মধ্যে বলে খুব সামনে যেতে গেলে একটু অসুবিধেই হচ্ছে। মাথার আড়ালে তো ভালো করে দেখতে পাচ্ছি না, দেখি আরেকটু কাছে যাই। এই যে মঙ্গলেশ্বর, সবার মঙ্গল করুন এই কামনাই করি, সকলকে ভালো রাখুন, সবার ভালো হোক, সবার মঙ্গল হোক, এই বলতে বলতেই এগিয়ে চললাম। আমাদেরও হোক, সকলেরই হোক, সবার সাথে সাথে আমাদেরও মঙ্গল হোক। এখানে এইভাবে মঙ্গলনাথ মঙ্গলেশ্বরের মূর্তি বা মন্দির আর তো অন্য কোথাও শুনিনি, এখানেই দেখলাম। এইভাবে চোখ মুখ নাক সব আঁকা আছে, খুব সুন্দর দেখতে লাগছে। এক এক জায়গায় মন্দির ঠাকুরের আদল এক এক ধরনের হয়। এদিকে যত ঠাকুর দেখলাম সব এই একই ধরনের। এটা হচ্ছে মঙ্গলনাথ মঙ্গলেশ্বর, এখানে যাদের মঙ্গলের দোষ থাকে তাদের দোষ কাটাতে আসে। এনাদের সঙ্গে যোগাযোগ করলে কি করতে হবে না করতে হবে ওনারা সব ব্যবস্থা করে দেন, বলে দেন। এবারে মঙ্গলেশ্বর মঙ্গলনাথ মন্দিরে ওনার ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম একটি আশ্রমে। এই আশ্রমটিতে এই যে মহর্ষি সন্দীবনী আশ্রম, এই আশ্রমে কৃষ্ণ বলরাম সুদামা এনারা পড়াশোনা করেছেন। একটু কেমন লাগছে না মানুষের মতন কথাগুলো বলছি? হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ ভগবান।
যাদেরকে আমরা পুজো করি, এটা তাদের পড়াশোনার জায়গা। কৃষ্ণ, বলরাম, সুদামা তারা এখানে ঘোরাঘুরি করেছে, পড়াশোনা করেছে, এটা তাদেরই জায়গা, তাদেরই হাতের ছোঁয়া চারিদিকে। খুবই অবাক লাগছে যে ভগবানের এইভাবে জায়গা আমরা দেখতে পারবো বলে। তাদেরই ছোঁয়া, তাদেরই জিনিসপত্র, তাদের ব্যবহারের জিনিস যা যা আছে সেইগুলোই এখানে তুলে ধরেছে, মিউজিয়াম করে রেখেছে। কি সুন্দর মূর্তি, মন্দির, পুরনো পুরনো পাথরের। সুন্দর কারুকার্য করে কত পুরনো পাথরের সব বড় বড় মন্দির। এখানে এটা হচ্ছে মিউজিয়াম। খুব তাড়াতাড়ির মধ্যে আমরা একটার থেকে আর একটা মন্দিরে ঘোরাঘুরি করে নিলাম। এই সন্ধ্যের সময় সন্ধ্যে আরতি। সব মন্দিরে এই ধরনের প্রদীপ আছে, গাছের মতন। কী সুন্দর দেখতে লাগছে, পুরো খেজুর গাছের মতন। আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম, এখানে এসেছি মা গড়কালিকা মন্দির। এটা একটা শক্তিপীঠ। এখানে ঠাকুরের ঠোঁটের নিচের অংশটি পড়েছে, তাই এটি পীঠস্থান বলা হয়। সেখান থেকে আমরা আবার দর্শন করে বেরিয়ে চলে এলাম মা হরসিদ্ধি মন্দিরে। আস্তে আস্তে ধীরে ধীরে আমি বুলা এগিয়ে এলাম। আর টানতে পারছি না, কিন্তু তবুও মনের মধ্যে হচ্ছে বিশ্বনাথ কিছু একটা বলছে বোধহয়। যেহেতু আমাদের ধীরে ধীরে হাঁটছি, তাই ও বলছে যে এত দেরি কেন। টানতে না পারলেও কিছু উপায় নেই, আমার তো এইটুকুই সময়। আজকের মধ্যেই যা দর্শন করলাম, ভোরবেলায় আবার আমাদের বেরিয়ে যেতে হবে। তো এখানে মা হরসিদ্ধির মন্দিরে আমরা এলাম তার দর্শনে। মন্দিরের গড়নগুলি যেন কেমন, একটু পাথরের ওপরে উঠছি। এখানেও ওই ধরনের প্রদীপ, দুটি মন্দিরের দুই পাশে দুটি গাছের মতন বড় বড় প্রদীপ। এই প্রদীপগুলো যারা ধরানোর জন্য রেডি করছিল, তাদেরকে দেখলাম কি সুন্দর পা দিয়ে দিয়ে উঠলো। পা দেওয়ার মতন আলাদা জায়গা আছে। এরকম প্রত্যেকটিতে একটা করে প্রদীপ বসানো আছে। একটা বড় জগে 1 জগ তেল আর একটা বড় মগে প্রচুর পোলতে প্রদীপগুলোর মধ্যে চাপিয়ে দিল, আর তেল ঢেলে ঢেলে এগিয়ে গেল। আবার যখন নেমে এলো, একটা মশালের মতন ধরিয়ে সবকে ধরিয়ে ধরিয়ে নেমে এলো নিচের দিকে, কি সুন্দর করে। ঠিক আরতির সময়টাতেই প্রদীপটি জ্বালানো হয়। মন্দিরের এলাকাগুলি বড্ড সুন্দর, ব্যবস্থাও খুব ভালো। চারিদিকে আলো, জল খাওয়ার ব্যবস্থা, বসার জায়গা আছে, অনেক খোলামেলা। একটা বড় মন্দিরকে বেশ করে অনেক ছোট ছোট মন্দির আছে। সব নাম অবশ্য আমার মনে নেই, তবে যে মন্দির বেশ করে আমরা এসেছি সেটিই মনে আছে। যেমন এটি মা হরসিদ্ধি মায়ের মন্দির। এখানে সব শিবের এইভাবে চোখ মুখ আঁকা থাকে, কি সুন্দর দেখতে লাগছে। সব শিবলিঙ্গরই এইরকমভাবে আকার আছে। আমাদের এখানে যেমন শিবলিঙ্গ দেখতে পাই প্লেন, কিন্তু ওখানে এরকমভাবে সব মুখ চোখ আঁকা। এটা হচ্ছে ভারত মাতার মন্দির। আমরা সকালে মহাকালেশ্বর দর্শন করে আমরা বেরিয়ে পড়েছিলাম অন্য মন্দির দেখার জন্য। তো এখানে মহাকালেশ্বরের করিডোরে প্রচুর স্ট্যাচু আছে, প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার বেস করে স্ট্যাচু, লাইটের কাজ। কিন্তু বলে সন্ধ্যের সময় ভালো লাগবে বলে আমরা আবার সন্ধ্যের মধ্যে ঢুকলাম এখানে। সন্ধ্যে প্রায় রাতই হয়ে গেছে, 8টা 8:30 বাজবে, কারণ আমাদের মহাকালেশ্বরের পাশেই হোটেল। তাই সব শেষে এখানে আরেকবার ঘুরতে এলাম।
স্ট্যাচুগুলো দেখার, কিন্তু হলে কি হবে, শরীর তো আর সাথ দিচ্ছে না। তাই একটু একটু করে এগিয়ে গেলাম, যতটুকু সম্ভব একটু দেখি, নাহলে মনটা মানছিল না। কত আলো, এগুলো প্রত্যেকটাতে একটা করে স্ট্যাচু আছে। যদি কেউ হাঁটতে না পারে, ব্যাটারি গাড়ি আছে ঠিকই, কিন্তু সেটা তো দাঁড়াবে না। সেটা দেখলাম পেরিয়ে চলে যাচ্ছে একটু দূর থেকে। তো দরকার নেই, যতটুকু পায়ে হেঁটে সম্ভব হলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, নাহলে মনটা মানছিল না। কি সুন্দর সব স্ট্যাচু দেখলাম। ব্যাস, এবারে ফিরে গেলাম আবার হোটেলে। আজ তাহলে এই পর্যন্তই। আজকে যা দেখলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। উজ্জয়িনীতে ফিরে এলাম আবার, ওখান থেকে ভোপাল।